জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে এবার বিরাট পদক্ষেপ করতে চলেছে বা বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কালীঘাট তৃণমূল নেতৃত্ব। কি সেই পদক্ষেপ বা সিদ্ধান্ত? সেই পদক্ষেপ বা সিদ্ধান্তে বিদ্রোহী এনসিপিআই এর 20 জন সাংসদের সত্যি কি চাপ বাড়বে? সাংসদ পদ খারিজের মতো পরিস্থিতি দাঁড়াবে? আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি স্মৃতি, বেঙ্গল ভয়েসে প্রত্যেক দিনের মতো আজও আপনাদের স্বাগত জানাই। 20 জন সাংসদের সাংসদ পদ খারিজের আবেদন, ইতিমধ্যেই সেই আবেদন নিয়ে লোকসভা স্পিকার ওম বিড়লা দপ্তরের সঙ্গে কালীঘাট তৃণমূল নেতৃত্বের যে দীর্ঘদিনের একটা টানাপোড়েন চলছে তা তো আপনারা সকলেই জানেন। কারণ দলত্যাগ বিরোধী আইনের আওতায় ওই 20 জন সাংসদের সাংসদ পদ খারিজের আবেদন 2 মাস আগেই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু তাদের অভিযোগ, ওম বিড়লা দপ্তর থেকে তেমন স্পিকারের দপ্তর থেকে তেমন কোনো সদর্থক পদক্ষেপ বা উত্তর বা প্রতিক্রিয়া তারা পাচ্ছেন না। তাহলে এবার কি আরো কঠিন পথ, আরো কঠিন সিদ্ধান্ত, যাতে 20 জন সাংসদ বিপাকে পড়তে পারেন? 20 জন সাংসদ অবশ্য অত্যন্ত আত্মবিশ্বাসী। তারা বলছেন যে লোকসভায় তৃণমূলের সাংসদ পদ কত? 28 জন। 20 জনই আমাদের সঙ্গে রয়েছেন, তাহলে 2/3 বেশি। তাহলে এই দলত্যাগ বৈধ, কোনোভাবেই দলত্যাগ বিরোধী আইনের আওতায় আসে না, কারণ এটা বৈধ। তাদের যুক্তি, তারা এতটাই কনফিডেন্স যে তারা বলছেন, তারা কাজকর্মে দেখাচ্ছেন আলাদা বসার জায়গার ব্যবস্থা তাদের লোকসভায়, এবং এনডিএ জোট শরিকের যে কার্যক্রম বৈঠক তাতেও তারা অংশ নিচ্ছেন। তার মানে তাদের কাজকর্ম, চালচলন, কথাবার্তায় তারা অত্যন্ত কনফিডেন্ট, এমনটা দেখাচ্ছেন। সেই 20 জন সাংসদ কারা আপনারা তো খুব ভালো করেই জানেন। কাকলি ঘোষ দস্তিদার শুরু করেছিলেন, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা, সায়নী, ইউসুফ পাঠান, পার্থ ভৌমিক, কে জাননি, তা বড় সাংসদরা চলে গেছেন। 20 জন সাংসদ তারা আত্মবিশ্বাসী হলেও একেবারে কঠিন যুক্তিও পেশ করা হচ্ছে কালীঘাট তৃণমূল নেতৃত্বের তরফে। সেখানে বলা হচ্ছে যে তারা এনডিএর জোট শরিক কার্যক্রম বৈঠকে যাচ্ছে, তারা এনসিপিআই এর নিজেদেরকে সাংসদ বলছেন, কিন্তু এখনো লোকসভার নথিতে তারা তৃণমূল সাংসদ, এবং এখনো তাদের নেম প্লেটে তৃণমূল এমপি যাচ্ছে কেন? এবং শুধু তাই নয়, তাদের যে বলার সময় আপনারা তো জানেন যে লোকসভায় যখন অধিবেশন হয় তখন এক একটা দলের জন্য এক একটা নির্ধারিত সময় থাকে ইস্যুতে বলার। তৃণমূলের জন্য যে নির্ধারিত সময়, তার মধ্যে নাকি ওই কাকলি ঘোষ দস্তিদার, রচনা সাংসদ, এই যে 20 জন সাংসদের যে যারা বলছেন তাদের সময় কাটা হচ্ছে তৃণমূলের বরাদ্দ সময় থেকে। এই যুক্তিগুলো কেন হবে তাহলে? কেন ওরা এনসিপিআই হয়েও, তারা বিরোধী হয়েও তারা তৃণমূলেরই টাইম কাটছে? অর্থাৎ সব মিলিয়ে এই যুক্তিগুলো সাজিয়ে এবার বড় সড় পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা কালীঘাট তৃণমূল নেতৃত্বের। তারা আরো বলছেন তারা তো স্বেচ্ছায় গেছে, তাহলে তাদের এনসিপিআই যোগ, এটা এই অন্তর্ভুক্তি কোনোভাবেই দলত্যাগ বিরোধী আইনের আইনি সুরক্ষার আওতায় আসতে পারে না। এবং তাই যেহেতু ওম বিড়লার দপ্তর থেকে, স্পিকারের দপ্তর থেকে তাদের সাংসদ পদ খারিজের আবেদনের, তৃণমূল যে আবেদন করেছে 2 মাস আগে, তাতে কোনো সদর্থক পদক্ষেপ তারা পাচ্ছেন না, সাড়া পাচ্ছেন না। হাত গুটিয়ে তো তারা বসে থাকার লোক নন, তারা এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন। হ্যাঁ, এমনই সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। তারা এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, কারণ এই নিয়ে এই দলবিরোধী আইন আছে এবং তার একটা বিচার আছে, সেই অনুযায়ী পুরো বিষয়টার ফয়সালা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুরো বিষয়টা জানিয়ে দিয়েছেন, শুনুন। করেছিলাম দুটো কারণে, এক হচ্ছে আমাদের সিটিং চেঞ্জ করা হয়েছে এবং আমাদের সিটগুলো অন্য বিজেপির সাথে যারা গেছে এনসিপিআই এমপি, যদিও তাদেরকে কোনো রেকগনিশন অফিসিয়ালি এখনো দেওয়া হয়নি। তো আমরা স্পিকারকে, যখন হাউস শুরু হয়েছিল খুব সম্ভবত জুলাই মাসের 23-24 তারিখ নাগাদ আমি এসেছিলাম,
এবং আমাকে বলেছিল একটা লিখিত চিঠি দিতে। সেই চিঠিটাও 26-27 তারিখ নাগাদ জমা হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ফলো আপ করতে আমি সৌগত রায়, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল আমরা গেছিলাম এবং কল্যাণদা সাসপেনশন নিয়ে আমরা বলেছি যে আপনি কথা দিয়েছিলেন যে আবার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, সেটাও আপনি কিছু করলেন না। তো ওনার কাছে তো কোনো সদুত্তর নেই, উনি কিছু বলতে পারেননি। উনি বলেছেন নেক্সট সেশনের আগে আমি এগুলো করে দেবো। আমি বললাম এই সেশন তো দেখতে দেখতে হয়ে গেল, আমরা তো এসছি জুলাই মাসের 22-23 তারিখ, আজকে প্রায় আগস্ট মাসের 12 তারিখ, 20 দিন ধরে তো আপনি কিছুই করলেন না। ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিয়ে দিন, আপনি রেকগনিশনও দিচ্ছেন না, আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যারা বক্তব্য রেখেছেন এই গ্রুপ থেকে তথাকথিত এনসিপিআই এর এমপিরা, তাদের নামের পাশে লেখা থাকছে এআইডিসি। তারা জোড়া ফুল প্রতীক চিহ্নে নির্বাচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএ কে সমর্থন করছে। 10th শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তিগুলো শুনলেন এবং কোন কোন যুক্তিতে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কেন যাবেন, কেন কঠিন পদক্ষেপ, কেন তাদের সাংসদ পদ খারিজ করা উচিত, সবটা আপনারা শুনলেন। আপনারা কি একমত? অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। আপনারা তো অবশ্যই এই লোকসভায় ভোট দেন, বিধানসভায় ভোট দেন, একটা প্রতীকে একজন সাংসদ বা বিধায়ক বা জনপ্রতিনিধি জেতার পর তার অন্য প্রতীকে বা অন্য দলে চলে যাওয়া, এটাকে কি আপনারা সমর্থন করেন? নাকি সাংসদ পদ বা বিধায়ক পদ, তার পদ সে ছেড়ে দিয়ে তারপরে সে যাক এবং সেখানে ভোট হবে কি হবে না, কিভাবে কি করবে সেটা হোক? আপনারা কি চান এইভাবে জিতে যাওয়ার পর দল ছেড়ে দেওয়া? এটা কিভাবে দেখেন আপনারা? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর তার আগে আমরা মুখোমুখি কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র তথা আইনজীবী অনির্বাণ ব্যানার্জির সঙ্গে। এই বিষয়ে তিনি ঠিক কিভাবে দেখছেন, কিভাবে পুরো বিষয়টিকে তৃণমূল দেখছে, তার প্রতিক্রিয়াও রাখবো আপনাদের সামনে। ল আছে, নেই তা না, যথেষ্ট কড়া আইন আছে। বা শুধু আইন থাকলে তো হবে না, তার প্রয়োগেরও যারা প্রয়োগ করে, আইন তো আর নিজে থেকে নিজেকে প্রয়োগ করে না, যাদের প্রয়োগ করার দায়িত্ব তারা যদি সেই আইনটাকে মানে সম্পূর্ণ ইগনোর করে, সেটাকে ভায়োলেট করে, তাহলে আর আইন থাকা না থাকা সমান। এক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি পার্লামেন্টে মেজরিটি অ্যাটেন্ড করার জন্য বিভিন্ন দল থেকে, সেটা আম আদমি পার্টি হতে পারে, সেটা শিবসেনা হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, যেভাবে বিজেপি তাদেরকে ভাঙাচ্ছে, এখানে তো আইনটা বলবৎ করবার যাদের দায়িত্ব, মানে এক্ষেত্রে লোকসভার স্পিকার বা রাজ্যসভার স্পিকারে, তারা তো ন্যাচারালি বিজেপির হয়েই কাজ করছে, তারা কিছু করছে না। শেষ ভরসা আদালত। এবার আদালতে দীর্ঘ সময় ধরে সব মামলা চলে, মহারাষ্ট্রের মামলা আজও চলছে। কিন্তু আইন আছে, আপনার প্রশ্নের উত্তরে বলি, নতুন করে আর আইন করতে হবে এমনটা নয়, আর করেও লাভ নেই যদি না তার প্রয়োগ ঠিক করে করা হয়। এক্ষেত্রে যে আইন আছে তারই যদি ঠিক করে প্রয়োগ হয়, ম্যাক্সিমাম এই যে দলবদলু সাংসদ, এদের সাংসদ পদ। অনির্বাণ ব্যানার্জি তৃণমূল মুখপাত্র আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন। আপনারা জানান আপনাদের কমেন্ট বক্সে যে এই দলত্যাগ বিরোধী আইন, এই আইনে এরা কি পড়ছেন, বা একজন জনপ্রতিনিধির এক প্রতীকে জিতে আরেক প্রতীকে চলে যাওয়া, এটাকে কিভাবে দেখছেন আপনারা? সেটা কিন্তু আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই এসে জানাবেন। বেঙ্গল ভয়েসের কাছে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মতামত, তা অবশ্যই আমরা গুরুত্ব দিয়েই দেখি। আমাদের অনেক কিছু শেখার থাকে তা থেকে। তাই বলছি, ভোটার হিসেবে, এই রাজ্যের নাগরিক হিসেবে আপনারাই তো এই সাংসদদের ভোট দিয়ে জিতিয়েছেন, অবশ্যই জানাতে ভুলবেন না। এবং সুপ্রিম কোর্টে এই যে তৃণমূলের যাওয়ার যে সিদ্ধান্ত, সেটাও কি তারা সঠিক নিচ্ছে? সত্যি কি এই সাংসদদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত? তৃণমূল কি সঠিক কাজ করছে, সঠিক পথে এগোচ্ছে? সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এসে। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।